অসুস্থতা একজন মানুষের জীবনে চলার পথে সৃষ্টি করে বাধা। নিজের শারীরিক বা মানসিক অবস্থা বিবেচনায় সম্পূর্ণ সুস্থ থাকতে অনেকেই জানেন না তার কি করা উচিত। তাই স্বাস্থ্য বিষয়ক নানা সমস্যার পরামর্শ এবং সমাধানের পথ বাতলে দিতেই আমাদের সাপ্তাহিক আয়োজন হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার নিবেদিত স্বাস্থ্য কথা। প্রতি শুক্রবার এই অনুষ্ঠানে থাকে স্বাস্থ্য বিষয়ক নানা আলোচনা। স্টুডিওতে থাকেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আমাদের আজকের আলোচনার বিষয় ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে করণীয়। আমাদের সাথে আছেন আজ দ্য সেন্টার অফ ইন্টিগ্রেটিভ মেডিসিন বিভাগের কনসালটেন্ট এবং আমেরিকান ওয়েলনেস সেন্টার ঢাকার ফাউন্ডার প্রফেসর ডক্টর মুজিবুল হক। দর্শক, আপনাদেরও সুযোগ রয়েছে স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করে চিকিৎসকের পরামর্শ নেবার। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আমরা একটু আজকে লাইফস্টাইল নিয়েই তো কথা বলতে চাই বেসিক্যালি, আর সেই ক্ষেত্রে ডায়াবেটিস উচ্চ রক্তচাপ খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ওষুধ ছাড়াই কিংবা জীবনযাপনে পরিবর্তন এনে এই বিষয়গুলো কিভাবে নিয়ন্ত্রণ করা যায়, শুরুতেই যদি আমি ডায়াবেটিসের কথা বলি। প্রথম ধন্যবাদ আপনাকে এবং দর্শক মণ্ডলীর সবাইকে ডিবিসি কর্তৃপক্ষকে ইনভাইট করার জন্য। আমি একদম শর্ট একটা ট্যুরে ঢাকায় এসেছি, তার মধ্যে সুযোগ হয়েছে এখানে আসার। আপনি ইউএসএতেই থাকেন? হ্যাঁ, যুক্তরাষ্ট্রে থাকি আমি। আজকে একদম শর্ট ট্রিপে ঢাকায় আসছি কয়েকদিনের জন্য। তো ডায়াবেটিসের এবং ব্লাড প্রেশার কিন্তু কাছাকাছি রোগটা। একটা হলে একটা হয়, সেটা মোস্টলি ডায়াবেটিসটা আগে আসে, ব্লাড প্রেশার একটু পরে আসে। তো আমি যদি জীবনযাপন করে চিন্তা করি, দেখতে হবে যে এটা কোন জীবনযাপন মিস্টেকের কারণে ডায়াবেটিসটা হয়েছে, এবং ডায়াবেটিসটা কোন ইম্প্যাক্টে ব্লাড প্রেশারটা বাড়তেছে, সেখানে আমরা ফোকাস করতে হবে। তো আমরা যদি ভিতরের দিকে তাকাই দেখি, আমাদের যে খাবার দাবার আমরা খাই, দুইটা সময় ভুল করি। একটা হচ্ছে প্রসেস খাবার খাই। প্রসেস খাবার বলতে সিঙ্গারা, চমচা, ডাল, পুরি, এই খাবার যখন এই ভাজা পোড়া যখন করা হয় না, খাবারটা নিতে পারে না। আর তার উপরে ফার্মের মাংসগুলো কিন্তু ফার্মের না, এগুলো রিয়েল মাংস না, এগুলো ফেক, ওষুধ দিয়ে বড় করা হয়, কোনো রিয়েল ফিড না, এগুলো কমার্শিয়াল ফিড। এই যে ফার্মের মাংস ভাজা পোড়া, এটা আমাদের সেলুলার ডিসফাংশন তৈরি করে, সেলুলার টক্সিসিটি, সেলুলার রিসেপ্টরগুলোকে উইক করে ফেলে। তো এতেগুলো হয় কি, আমাদের শরীর থেকে সুগারটা আর সেলে আসতে না পারে, তখন ব্লাড স্ট্রিমে সুগারটা থেকে যায়, মানে হাই সুগার, হাই ডায়াবেটিস বা ডায়াবেটিস। তাহলে প্রসেস খাবার আমার যে ক্ষতি করছে, সেই প্রসেস খাবারটা বাদ দিব প্রথমত। সেকেন্ড হচ্ছে, আপনি দেখেন আমরা ঘুম থেকে ডায়াবেটিস যেন না হয়, হ্যাঁ সে কারণে বা হলেও কিন্তু একই কাজ করতে হবে, হ্যাঁ যে কারণে তো হয়েছে, মানে খাবারের ক্ষেত্রে সচেতনতা, যে রং খাবারটা প্রসেস খাবারটা বাদ দিতে হবে, না হওয়ার জন্য এবং হওয়ার পরেও। সেকেন্ড যে কাজটা ভুল করি, সেটা হচ্ছে আপনি ঘুম থেকে উঠি, পরোটা সাথে থাকে ডাল, পরোটা থাকে আলু ভাজি, তিনটে কিন্তু কার্বোহাইড্রেট। আজকেই তো পরোটা ডাল খেয়েছি। যে থার্ডটা খেতেন হয়তো আপনি হয়তো বা আলু ভাজি খেতেন, তো আলু ভাজি কিন্তু কার্বোহাইড্রেট। তো তিনটে কার্বোহাইড্রেট আমরা একসাথে সকালে খাই। আর এখন আধুনিক একটু সিরিয়াল খায়, পাস্তা খায়, একই কার্বোহাইড্রেট, শর্করা, একদমই শর্করা। আপনি লাঞ্চে আসেন, তাওকে ভাত মাংস যদি ভেজিটেবল না থাকে, এটা শর্করা থেকে আরও বেশি সুগার ইম্প্যাক্ট করে, আরও বেশি ইনসুলিন স্পাইক করে। তাহলে আমরা শুধু শর্করা খাচ্ছি তা না, আমরা ভেজিটেবল খাচ্ছি না, যার কারণে শর্করা ইম্প্যাক্টটা একটু বেড়ে যাচ্ছে। যদি ভেজিটেবল খাওয়া হতো, তাহলে শর্করার ইম্প্যাক্টটা কম থাকতো। তার মানে আমরা সকাল দুপুর বিকেল দেখেন আবার কেক, আবার বিস্কিট, রাতে আবার ভাত, আবার তো পিৎজা, বার্গার, যেগুলো এখন যুগে আসছে আর কি। পুরো খাওয়াটা যখন কার্বোহাইড্রেট বেস হয়ে গেছে, এখানেই এত পরিমাণ সুগার আমাদের শরীর দরকার নেই। দরকার হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্ট, মিনারেল, হেলদি ফ্যাটি অ্যাসিড, গুড প্রোটিন। আমরা পুরো নিউট্রিয়েন্ট ওয়ার্ল্ডটাকে বাদ দিয়ে আমরা শর্করা বেস খাবারে চলে আসছি, যার কারণে টু মাচ শর্করা কনভার্টস ইনটু দ্য সুগার। এই সুগারটাই শরীরে এতটুকু কনভার্ট করতে পারে না, দরকার নাই তো, এত ক্যালোরি দরকার নাই, এত এনার্জি দরকার নাই। তো যার কারণে যখন সুগারটা কনভার্ট হয় না, আমার শরীরে সুগারটা বেশি ফ্লো হয়, দেখা যাচ্ছে সুগার হাই, ক্যালোরি যখন বার্ন হয় না, তখন এটা সুগারে কনভার্ট হবে। সেটা ফ্যাট হলেও হয়তো আমরা বলি কি, আমরা সবসময় বলেন যে হেলদি ফ্যাট খাওয়া উচিত। আপনি যদি এতগুলো বাদাম খান, কিন্তু আপনার এখানে এটা সুগার কনভার্ট হবে, কারণ ক্যালোরিটা সুগার কনভার্ট হবে, যেটা ইউজড আপ হবে না। সেই একইভাবে প্রোটিন, মাছ খাচ্ছেন অনেকগুলো, 2 পিস 3 পিস 5 10 পিস মাছ খাবেন, এই আননেসেসারি ক্যালোরিটাও সুগার কনভার্ট হবে। আর ইন জেনারেল কার্বোহাইড্রেট হচ্ছে ইজি টু কনভার্ট ইনটু সুগার। কার্বোহাইড্রেট মানে শর্করা, যেটা আমরা খাই ভাত, রুটি, ফল, ডাল, দুধ, আলু, এই খাবারগুলো কিন্তু শর্করা, ফলও শর্করা। এই শর্করাটাই ইজিলি সুগার কনভার্ট হয়। আমাদের এখন দায়িত্ব হচ্ছে, যেহেতু আমরা ফিজিক্যাল মুভমেন্ট কম, আমরা অফিস আদালত, বাসা, কাজ, আমাদের শর্করা একটু কমিয়ে খাওয়া। আর ডায়াবেটিস হওয়ার পরে শর্করা পুরোই কাট ডাউন করা, টেম্পোরারি। রিসার্চ তাই বলে যে প্রথম যে রিসার্চ করেছে ইউকে ডক্টর টেইলর, উনি দেখিয়েছে যে 6 সপ্তাহে যদি কার্বোহাইড্রেট বন্ধ করে, তার সুগারটা আবার বডি সুগার প্রসেস করা শুরু করে।
এসে কি চমৎকার না জিনিসটা? একদমই, আসলে চমৎকার জিনিস। আমি একটু বিষয় জানতে চাই যে আমরা যদি কার্বোহাইড্রেট নিয়ন্ত্রণ করি তাহলে ডায়াবেটিসের হওয়ার মানে ডায়াবেটিস হওয়ার জন্য যে ঝুঁকি থাকে সেটাও নিয়ন্ত্রিত হয়ে যায়। সেকেন্ড কারণ আছে, হ্যাঁ, প্রসেস খাবারটা বাদ দিতে হবে। প্রসেস খাবারটা বাদ দিতে হবে যতটুকু কমিয়ে আনা যায়। আচ্ছা, তাহলে কোন কোন খাবারগুলো আসলে আমাদের জন্য ভালো? আমরা যদি কার্বোহাইড্রেট কেউ কম খেতে চাই, প্রসেসড খাবার কম খেতে চাই, তাহলে কোন কোন খাবারগুলোর দিকে আমরা নজর দিতে পারি? একটা হচ্ছে যে আইডিয়াল খাবার, একটা হচ্ছে ডায়াবেটিস হওয়ার পরে খাবার, টু ডিফারেন্ট ওয়ার্ল্ড কিন্তু। আচ্ছা আচ্ছা। আইডিয়াল খাবারটা হচ্ছে আপনি শর্করা খাবেন, ভাত খাবেন, আপনি কম খাবেন, আপনি ফ্রুটস খাবেন, কম খাবেন, কিন্তু বেশি খাবেন কোনটা? ভেজিটেবল, যেটা হচ্ছে পুষ্টির আধার। আমরা ভেজিটেবল কোনটা একটু সালাদ রাখি, এটা না, কিন্তু আমরা খাবারের অর্ধেক ভেজিটেবল হওয়া উচিত, আমরা যারা ফিজিক্যালি ওয়ার্ক কম করি। সেকেন্ড হচ্ছে কি দরকার? সেকেন্ড হচ্ছে ফ্যাট। প্রোটিন কিন্তু সব জায়গায় থাকে। একটা ভেজিটেবলের প্রোটিন আছে, একটা মাছের প্রোটিন আছে, মাংসের প্রোটিন আছে, ডিমে তো প্রোটিন আছে। তার মানে আপনি ভেজিটেবল বেশি খাবেন, ভাত কম খাবেন, আর মাছ, মাংস, ডিম, দুধ খাবেন মডারেট। আচ্ছা, এবার ডায়াবেটিস হওয়ার পরে যেহেতু সুগারটা আপনার কনভার্ট হচ্ছে না, সেখানে আপনাকে ওখানে কাজ করতে হবে। আপনাকে শর্করা খাবারটা পুরোপুরি অ্যাভয়েড করতে হবে, টেম্পোরারিলি। এরপরে টেম্পোরারি সুস্থ হওয়ার পরে আমরা তো হাজারো পেশেন্টের এক্সাম্পল আমাদের ক্লিনিকে আমরা ক্লিনিকে স্টাডি করেছি, আমরা পাবলিশ করছি, প্রমাণ থেকে বলছি যে রিসার্চটা 2010 সালের দিকে আসছে, আজকে আমরা এগুলো আমাদের ট্রায়াল করছি, আলহামদুলিল্লাহ, উইচ ইজ অ্যামেজিং। তো যখন 6 উইকস পরে কী করবে? পরে আবার চিনি আবার ভাত রুটি খাবে না, তখন একটু মিডিয়াম মানে গ্লাইসেমিক ইন্ডেক্স কার্ব খাবে, সেগুলো কি লাল চালের ভাত, সেটা একটু ফ্রুটস খাবে, কিন্তু সাদা চাল, চিনি, মধু তখন একটু অ্যাভয়েড করবে। এসে আমি আবার খুলে বলি, ডায়াবেটিস হওয়ার পরে 6 উইকস আপনার ভাত, রুটি, ফল, দুধ, ডাল এবং হচ্ছে যে ছোলা, এই শর্করাগুলোকে টেম্পোরারি 6 উইক কম খাবে বা একদম খাবেই না, যদি একদম মিরাকুলাস বা ড্রাস্টিক্যাল চেঞ্জ কেউ আশা করে। তাহলে খাবেটা কি? প্রচুর শাকসবজি, মাছ, মাংস, ডিম খেতে পারে। মাছ, মাংস, ডিম তো পুরোটা হলো প্রোটিন এবং ফ্যাটে ভরা, শাকসবজি সব মাইক্রোনিউট্রিয়েন্টে ভরা। আবার শাকসবজির মধ্যেও ডাল আলুটা খাবে না, কারণ ডাল আলুটা হচ্ছে আমরা যে ডাল খাই, ডাল বা ছোলা, এগুলো হচ্ছে কিন্তু হাই গ্লাইসেমিক ইন্ডেক্স। আচ্ছা, এখন এইভাবে খেতে পারলে 6 উইকস পরে যখন সুগারটা ফ্ল্যাটে চলে আসতেছে, তখন গিয়ে একটু ফ্রুটস খেতে পারবে, লাল চালের ভাত খাবে, তখনও একটু শর্করা আস্তে আস্তে শরীরকে আবার ট্রেন করবে। যেভাবে মিস্টেক করেছিল বেশি খেয়ে বডিকে মানে কনফিউজ করেছিল, এখন আবার আস্তে আস্তে বডিকে ট্রেন করে আবার তার আইডিয়াল ডায়েটে আসতে হবে। আইডিয়াল ডায়েট আবার কিন্তু টু মাচ কার্ব কখনো ভালো না। আচ্ছা, তার মানে একটা জিনিস বুঝতে পারছি যে ওষুধ ছাড়াও এই যে নিয়ন্ত্রিত লাইফে খাওয়া দাওয়া এবং শারীরিক ব্যায়ামের কথাও যদি বলি, নিয়ন্ত্রণ করেও কিন্তু ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা যায়। মানে কেউ যদি ওষুধ খেতে না যায়, প্রপার যদি লাইফস্টাইল সে নিয়ন্ত্রণ করে, তাহলে কিন্তু ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা যায়, কিংবা ডায়াবেটিস হবেও না তার সেই ক্ষেত্রে। ওষুধটা কি খুবই গুরুত্বপূর্ণ? মানে সবসময় কি লাইফস্টাইল নিয়ন্ত্রণ করেই কি ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা যায়? কিছু ক্ষেত্রে কি ওষুধের প্রয়োজন হয় না? ওষুধ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। যখন আমি অনেক পেশেন্ট দেখেছি যারা মানুষের ভিডিও শুনে ওষুধ সব ছড়িয়ে ফেলে দিছে। আচ্ছা, এই যে ডেঞ্জারাস কাজটা, একটা মানুষ হাই ব্লাড প্রেশার ওষুধ ছড়িয়ে ফেলে দিয়েছে, আমি দেখছি হাই ব্লাড প্রেশার কথা বলা হয়েছিল। আমার জানা নিউ ইয়র্কে, যেটা আমার প্র্যাকটিস নিউ ইয়র্ক এবং টেক্সাসে, নিউ ইয়র্কে আমার অনেক পেশেন্ট, একটা পেশেন্ট স্ট্রোক করেছে, ব্লাড প্রেশার টু মাচ হাই ছিল, ওই আমাদের কোন বাঙালির ভিডিও শুনে তারা ব্লাড প্রেশার ছড়িয়ে ফেলে দিয়েছে। এরকম অনেক পেশেন্ট ইমার্জেন্সি গিয়েছে, আর্জেন্ট কেয়ারে গিয়েছিল ওষুধ খাওয়া বন্ধ করে। এই জন্য বলছি ডায়াবেটিস হলে আপনার ওষুধ খেতে হবে টেম্পোরারি। ওষুধ খেয়ে রোগটাকে কন্ট্রোলে আনছেন, কিন্তু সমস্যা হচ্ছে কন্ট্রোলে আনছেন, এই কন্ট্রোল যখন সারা জীবন করতে যাচ্ছেন, কিন্তু রোগটা কিন্তু ভালো হচ্ছে না। যে সমস্যাটাকে ফিক্স করা হলো না, আপনি কাভার আপ করলেন, আপনি মেকআপ করলেন। তো ওষুধ খাওয়ার পাশাপাশি যদি আপনি ফোকাস করেন যে তার কেন ডায়াবেটিসটা হলো, তার কী ডিসফাংশন আছে, কার্বোহাইড্রেট টু মাচ, প্রসেস ফুড, আর কী লিভার এবং প্যানক্রিয়াস কোন লেভেলে ইম্প্যাক্ট করেছে, তার উপর ডিপেন্ড করে যদি আপনার পাশাপাশি লাইফস্টাইল পাশাপাশি কিছু ন্যাচারাল সাপ্লিমেন্ট বেশ হেল্প করে, একটা সময় পরে তার শরীর আবার সুগার মেটাবলিক যে প্রসেসটা আবার রিস্টোর হয়, তখন আর মেডিসিনটা লাগে না। আমরা হাজারো পেশেন্ট এক্সাম্পল থেকে বলছি। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। যখন মেডিসিন কম লাগবে কিংবা মেডিসিন খেতে হবে না, সেটা তো খুবই ভালো একটা বিষয়, কিন্তু মেডিসিন যে একেবারেই বাদ দিবে কিংবা খাবে না, বিষয়টা আবার এমনও না, এটা সম্ভব না। আচ্ছা, আমার মানে সাদা চোখে একটা প্রশ্ন, যে গ্রামের মানুষদের আমরা দেখি অনেক পরিশ্রম করেন, যারা কৃষক, সকালে ওঠেন, পরিশ্রম করেন, তাদের বডিও বেশ ভালো থাকে, কিন্তু শহরের মানুষদের আপনারা দেখবেন, মানে আমরা দেখি, লক্ষ্য করি, যারা হচ্ছে কর্পোরেট জব করে, বড় ভুঁড়ি মেদ, হ্যাঁ, গাড়িতে উঠতেছে যাচ্ছে, কোনো শারীরিক ব্যায়াম নাই। এই জিনিসটা কি শারীরিক ব্যায়ামের কারণে, মানে পরিশ্রম কি এটার উপরে খুব বেশি ডিপেন্ডেবল, মানে নির্ভর করে? মানে আপনার পয়েন্ট হচ্ছে শহরের মানুষগুলো বা মানে কর্মী যারা কাজ করে বা জব করে, তারা কিন্তু সহজে মুটিয়ে যায়, ভুঁড়ি বড় হয়ে যায়। এক্স্যাক্টলি। এটার কারণ হচ্ছে, আমি তিনটা মেইন কারণ বলি। একটা হচ্ছে যে স্ট্রেস
স্ট্রেস আমাদের শরীরে হাই কর্টিজলকে নিয়ে আসে, কর্টিজল মেটাবলিক সিস্টেমকে উইক করে তখন খাবারটা আপনার মেটাবলাইজ না হয়ে মানে ফ্যাটে কনভার্ট হয়, বডিতে জমা হয়, এবং ভিসেরাল ফ্যাট মোস্টলি মানে অ্যাবডোমেন এরিয়াতে ফ্যাটটা জমা হয়, কারণ এখানে আপনার গাট লেয়ারটা মানে উইক হয়ে যায়, ইন্টেস্টাইনটা উইক হয়, ইন্টেস্টাইন লেয়ারটা প্রচুর টক্সিন জমা হয়। তো স্ট্রেসের নাম্বার 1 কারণ। নাম্বার 2 হচ্ছে আমরা যারা কাজ করি আমরা বলে গেছি যে আমাদের শরীরে সিস্টেম আছে, একটা সার্কেডিয়ান রিদম আছে। এই রিদমটা কাজ করে কীভাবে, একটা সময় তার এই হরমোন ছাড়ে, একটা সময় ঘুমের হরমোন ছাড়ে, একটা সময় তার হ্যাপি হরমোন ছাড়ে, একটা সময় তার 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 মেটাবলিক হরমোন ছাড়ে। তো বডি হরমোনের একটা সিস্টেম আছে। আমরা যখন ঘুমাচ্ছি না বডি কিন্তু তার কর্টিজল কিন্তু ছাড়তেছে, আপনি কর্টিজল ইউজটা করে ফেলছি, দিনের বেলা আপনি কর্টিজল পাচ্ছেন না টু গেট এনার্জাইজড, আপনি উইক ফিল করছেন। একটা উইক বডি, যেহেতু আপনার কর্টিজলটা আপনি রাতে ইউজ করে ফেলেছেন আননেসেসারিলি, তখন আপনার উইক বডি মেটাবলিক সিস্টেমটা উইক। তার মানে হচ্ছে আমরা ঘুমানোর সময় ঘুমাতে হবে, খাওয়ার সময় খেতে হবে, কাজের সময় কাজ করতে হবে। এটা পরিশ্রমটা কি এখানে গুরুত্বপূর্ণ না? পরিশ্রমটা অবশ্যই গুরুত্বপূর্ণ, যেহেতু আমাদের ফিজিক্যাল ওয়ার্ক কম হয়, এখানে ক্যালোরি বার্ন কম হচ্ছে, এটা তো অবশ্যই ইন জেনারেল আমরা সবাই জানি, আমি এটা বলছি না। কিন্তু যেটা আমরা বুঝি না সেটা হচ্ছে যে আমাদের স্ট্রেসফুল লাইফ, আমাদের প্রপার লাইফস্টাইলটা, স্ট্রেসফুল লাইফ আমাদের ক্যাটাবলিক হরমোন কর্টিজল তৈরি করছে বেশি, আবার ইমব্যালেন্স মানে রুটিন চেঞ্জের কারণে হরমোন ইমব্যালেন্স হচ্ছে। কারণ আমরা যখন রাতে 10টা বাজে তখন বডি মেলাটোনিন ছাড়তে শুরু করে টু গো টু স্লিপ, আবার যখন রাত 3টা-4টা বাজে বডি কর্টিজল ছাড়তে শুরু করে টু ওয়েক আপ অ্যান্ড ওয়ার্ক অ্যান্ড মেক স্ট্রঙ্গার অ্যান্ড টু ফর ওয়ার্কিং হরমোন বা এনার্জি হরমোন, স্টেরয়েড হরমোন যেটা বলা হয়। তো আমরা কিন্তু উল্টা করছি, দিনে ঘুমাচ্ছে, দিনে তো শরীরে কর্টিজল দিবে, মেলাটোনিন দিচ্ছে না, আপনি ঘুমাচ্ছেন কিন্তু আর বডি কিন্তু আসলে ঘুমাচ্ছে না। আমরা আমাদের সিস্টেমকে ম্যাচ করলে তার বডি মেটাবলিক সিস্টেমটা ম্যাচড আপ হয়ে যাবে। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন। মানে ঘুমের অনেক সমস্যা আসলে অনেক মানুষের। ঘুম নিয়ে কথা বলবো, উচ্চ রক্তচাপ নিয়ে কথা বলবো, একটা বিরতিতে আমাদের যেতে হবে, বিরতির পর ফিরে এসে কথা বলতে চাই। বিরতি নিচ্ছে ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার নিবেদিত স্বাস্থ্য কথা, সঙ্গে থাকুন। আবার স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার নিবেদিত স্বাস্থ্য কথায়। স্বাগত জানাচ্ছি আপনাকে বিরতির পর, ডক্টর মুজিবুল হক। আমরা কথা বলছিলাম হচ্ছে লাইফস্টাইল নিয়ে এবং ওষুধ ছাড়া আসলে কিভাবে জীবনযাপন করা যায়। ওষুধ ছাড়া যে একদম জীবনযাপন করা যাবে বিষয়টা তা না, মানে হচ্ছে খাবার নিয়ন্ত্রণ করে, ব্যায়াম করে কিভাবে লাইফস্টাইলটাকে নিয়ন্ত্রণ করা যায় সে বিষয় নিয়ে আমাদের আলোচনা হচ্ছিল। আমরা ডায়াবেটিস নিয়ে কথা বলছিলাম, উচ্চ রক্তচাপ নিয়ে কথা বলবো। অনেকের ঘুমের অনেক সমস্যা থাকে, অনেকেই অভিযোগ করেন আমার ঘুম হয় না। এই বিষয়টা আসলে কেন হয়? আমরা ঘুমের সমস্যা ভুগছি অনেক মানুষ। আপনি দেখবেন, আপনি যদি গুগল করেন ঘুমের ওষুধ নিয়ে, অনেক কোম্পানি, যেটা আমার নামে প্রায় 70টা ফেক পেজ, 70টা ফেক পেজ আমার নামে ঘুমের ওষুধ, সেক্সের ওষুধ, মানে হরমোন ওষুধ বিক্রি করতেছে। ওগুলো ভিন্ন কথা। যাই হোক, মেইন হচ্ছে যেটা ঘুমের সমস্যার জন্য ওষুধ খেতে হবে না। ঘুম হচ্ছে আপনার পানিয়াল গ্ল্যান্ড তার প্রয়োজনীয় মেলাটোনিন তৈরি করবে। আপনার দরকার হচ্ছে পানিয়াল গ্ল্যান্ড তার কেন ইনফ্লামেশন থেকে তার হরমোন তৈরি করছে না। এখানে অনেকগুলো ফ্যাক্টর আছে তা আপনার মেলাটোনিন তৈরির ক্ষেত্রে। প্রাইমারি হচ্ছে ব্রেন ইনফ্লামেশন। সেটা কেন হয়? আমরা মিনারেল ডেফিসিয়েন্সি, আমরা যখন খাবারের মধ্যে এনাফ ভেজিটেবল থাকে না বা ফ্রুটস থাকে না, ভেজিটেবল ফ্রুটস থেকে সমস্ত মিনারেলগুলো আসে। মিনারেল কী করে? ব্লাড এবং ফ্লুইডটাকে ফ্লো করায়। তখন আদারওয়াইজ ব্রেনটা খুব ড্রাই হয়ে যায়, তখন ইনফ্লামেশন থেকে ব্রেন ফ্যাটিক, টায়ার্ড, অ্যাংজাইটি, স্ট্রেস ফিল করলে তো ঘুমটা আসবে না। সেকেন্ড হচ্ছে আমাদের শরীর তার রেস্টলেসনেসের মধ্যে দিয়ে যায়, ল্যাক অফ প্রোটিন অ্যাবজর্পশন। এখন ভাবছেন প্রোটিন তো আমরা খাই, আমরা তো ডাল খাই, মাছ খাই, মাংস খাই, কিন্তু আমরা যে মাছটা খাচ্ছি সে ফার্মের মাছ, এটা ওষুধ দিয়ে বড় করা হচ্ছে। আমরা যে চিকেনটা খাচ্ছি, চিকেনটা তো আসলে চিকেন নাই, লাইক টোটালি ফুললি ফিট খাওয়া বড় করা হয়। তো আমরা যদি সত্যিকারের প্রোটিনটা খাই, যেটা ন্যাচারালি বড় করা মাংস অথবা ন্যাচারালি বড় হওয়া পুকুর, নদীর, সাগরের মাছ, এটা খাই, তাহলে প্রোটিনটা ভালো আসবে। অন দ্য টপ অফ এভরিথিং, মেটাবলিক হেলথ যদি ভালো না থাকে, আপনি ভেজিটেবল খেলেও শরীর এখান থেকে মিনারেলটাকে মেটাবলাইজ করতে পারবে না। আপনি যদি মেটাবলিক হেলথ ভালো না থাকে, আপনি যতই হেলদি মাছ, হেলদি মাংস খান না কেন, শরীর প্রোটিন নিতে পারবে না। মানে হজম হওয়াটা খুব, আপনি হজম শক্তিকে ভালো রাখতে হবে। এটার জন্য অনেক ভিডিও আছে, আমি সবসময় বলি, ওগুলো আপনি ফলো করলে, হজম শক্তি ভালো করলে আপনার দেখবেন শরীরে প্রোটিন আসবে, মিনারেল আসবে, ব্রেন কাম থাকবে এবং ইনফ্লামেশনটা কমে যাবে। তো মোদ্দা কথা হচ্ছে, একদম সহজ করে যদি বলি, আপনার হজম ভালো করার জন্য অ্যাপল সাইডার ভিনেগার খাবার আগে একটু খান, খাবারটাকে ভালো চিবিয়ে খান, খাবার আগে 1 বোল সালাদ খান। তারপরে হচ্ছে যে চা কফিটা একটু কমিয়ে দেন, যাদের ঘুমের সমস্যা চা কফি কমিয়ে দেন। প্ল্যান্ট বেস খাবার দাবার খান, হেলদি মাছ, মাংস, ডিম খান, আর ঘুমের 2-3 ঘন্টা আগে খাবারটা শেষ করে ফেলুন। প্রচুর পানি খান সারাদিন ধরে। ব্যায়ামটা ভেরি ইম্প্যাক্টফুল। আপনি সানলাইটে যাবেন, তার গ্ল্যান্ডগুলো অ্যাক্টিভেট হবে, ঘুমাইতে গেলে আপনার মেলাটোনিন ছাড়বে।
এসি সানলাইটে আমরা বেশি ইম্প্যাক্টফুল। জিম অফকোর্স হেল্পফুল, বাট সানলাইটটা সপ্তাহে 3 দিন যাওয়া উচিত, আদারওয়াইজ গ্ল্যান্ডগুলো হেলদি থাকে না। জি, আরেকটি বিষয় যে উচ্চ রক্তচাপের বিষয় আসতে চাই, যে ওষুধ তো খেতেই হবে যদি হচ্ছে সেটা হচ্ছে খারাপ পর্যায়ে চলে যায়, কিন্তু উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ কিংবা উচ্চ রক্তচাপ যেন না হয় সেভাবে আসলে লাইফস্টাইলটাকে কিভাবে সাজানো যেতে পারে? এটা একটা মিথ আছে, আপনাকে এটা ভাঙতে হবে আমাদেরকে, যে উচ্চ রক্তচাপ মানে হচ্ছে এখানে চর্বি এসে উচ্চ রক্তচাপ বাড়ায়। টোটালি আউট অফ ওয়াক এই কথাগুলা, এই আইডিয়াগুলা। আপনার উচ্চ রক্তচাপ বাড়াচ্ছে হচ্ছে শরীরের মিনারেল ইমব্যালেন্স, ব্লাডটা ঠিক হচ্ছে, এবং কিছু ভাস্কুলার ড্যামেজ এবং হার্ট ইনফ্লামেশন। আমি 3টে কথা বললাম, এই 3টের সাথে চর্বি হওয়ার কোনো সম্পর্ক নেই। স্যাডলি এটাকে নিয়ে আসা যখন হয়েছে তখন আর কারো ব্লাড প্রেশার কারো ভালো হবে না। সবাইকে ব্লাড প্রেশার থাকতে হবে সারা জীবন ধরে, জীবন শেষে হাই ব্লাড প্রেশার মানে স্ট্রোক অর হার্ট অ্যাটাক। ইসি আমরা কোথায় চলে যাচ্ছি আমরা না বুঝে, সেখানে কাজ করতে হবে। সেটা হচ্ছে কি, ব্লাড প্রেশারকে কন্ট্রোল করার জন্য আপনাকে সবসময় প্রসেস খাবার বাদ দেওয়া লাগবে। ভাজা পোড়া এই প্রিজারভেটিভ খাবারগুলো যেগুলো আছে, আজকে যা আপনি একটা দোকানে যাবেন তার 90% খাবারই প্রসেস করা, এগুলো যদি বাদ না দেন, শরীর তার খাবারগুলো হজম করতে না পারলে আমাদের শরীর থেকে মিনারেলটাকে আরও ড্রেন করে ফেলে, মিনারেলটাকে আরও কমিয়ে ফেলে। এগুলো বাদ দিয়ে আপনি শাকসবজি ফলমূল বেশ খাবার খাবেন, শরীরে মিনারেলটা আসবে, তখন ব্লাডটা তিন হবে, পাতলা হবে, ব্লাড ইজিলি ফ্লো করতে পারবে। আর হার্ট ইনফ্লামেশনটাকে কমানোর জন্য আপনাকে মনে রাখতে হবে যে হার্টের খাবার কি, হেলদি ফ্যাট। উল্টে আমাদেরকে বলা হয়েছে তুমি আর মিট খাইও না কারণ তোমার ব্লাড প্রেশার বাড়ছে। অর্থাৎ হার্টের খাবার হচ্ছে হেলদি, রেড মিট হচ্ছে হার্টের জন্য বেশি এসেন্সিয়াল, কিন্তু কম লাগে কম, কিন্তু আমরা একদম খাওয়া বন্ধ করলে হার্টে তখন ক্ষতি হয়। আচ্ছা, রেড মিট কি হার্টের জন্য উপকারী? সেটা হচ্ছে মিনিমাম, অল্প মিনিমাম, এবং হেলথিটা। আজকে যে বিশাল সাইজের গরু ওষুধ দিয়ে বড় করা, এই গরুর মাংস না। আপনি যদি একটু বাদাম খান, পিওর ঘানিতে বাংলা সরিষার তেল খান, পিওর অলিভ অয়েলটা খান, গ্রামে বড় হওয়া মুরগি, গ্রামে বড় হওয়া গরুর বা ছাগলের মাংস খান, এটা হচ্ছে হার্টের মেডিসিন। আচ্ছা, এটা খেতে পারলে, শাকসবজি খেতে পারলে, আপনি যদি প্রসেস খাওয়াটা বাদ দেন, একটু হলুদের চা খান, ব্লাড প্রেশার হবে না, হলেও কিন্তু আপনি জীবন থেকে অনেক বেশি পরিমাণে রেড মিট খায়, দেখা যায় শরীর স্বাস্থ্য পাতলা। না, এটা তো ঠিক না। আপনার এখানে হার্টের সমস্যা হবে, এখানে উল্টো হার্টের সমস্যা হবে। কারণ নট বিকজ অফ মিট ক্ষতি করছে, ইটস বিকজ অফ ইউ ক্যান নট মেটাবলাইজ, ইউ ক্যান ডাইজেস্ট দ্যাট টু মাচ অ্যামাউন্ট অফ মিট। ওই ইনডাইজেশনটাই আপনার ইনফ্লামেশন করবে, ওই ইনফ্লামেশনটাই আপনার হার্টের সমস্যাগুলো বাড়াবে। আচ্ছা, মানে এটা তো হচ্ছে যখন আমার ব্লাড প্রেশার হচ্ছে না, কিন্তু আমি নিজেকে নিয়ন্ত্রণ রাখছি যাতে আমি আমার ব্লাড প্রেশার না হয়, উচ্চ রক্তচাপ না হয়। আর একটা ব্লাড প্রেশার যাদের হয়ে গিয়েছে, মানে উচ্চ রক্তচাপ যাদের হয়ে গিয়েছে, তারা আসলে কি করবে? তারা এক্সারসাইজ করবে, সো দ্যাট হার্ট ফাংশন ভালো হয়, বডিটা ক্লিন থাকে, ব্লাডগুলো থিন থাকে, টক্সিন ওভারলোডটা কমে যায়। 2 নম্বর হচ্ছে খাবার আগে বোল অফ সালাদ খাবে। সালাদ খাওয়াটা একটা এনাফ অ্যামাউন্ট খাওয়া উচিত। যদি ব্লাড প্রেশার খুবই ইমব্যালেন্স হয়, ভেজিটেবল জুস খেতে পারে, জুস করে খেলেও, সালাদগুলোকে জুস করে খেলেও সহজে মিনারেলটা আসবে। একটা পিঙ্ক সল্ট খাওয়া উচিত, সাদা লবণটা বাদ দিয়ে পিঙ্ক সল্ট পাওয়া যায় বাজারে। পিঙ্ক সল্টটা আপ টু 80 to 90 মিনারেল থাকে, ওই মিনারেলগুলাই ব্লাডকে সহজে ব্যালেন্স করতে পারে। তো পিঙ্ক সল্ট খাবে, সালাদ ভেজিটেবল খাবে, তারপরে একটু মিট ওয়ান্স ইন এ উইক রেড মিট খাবে, এবং ইন জেনারেল হেলদি প্রোটিন, হেলদি ফ্যাট, মাছ, মাংস, ডিমটা ন্যাচারালটা চুজ করবে। এবং আরেকটা কথা, একটু ফাস্টিং করলেও বডি ব্লাডগুলো ক্লিন হয়, হার্ট ইনফ্লামেশনটা কমে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, রোজা রাখা কিংবা দীর্ঘ সময় না থাকা। আরো কোনো পরামর্শ আছে জীবনযাপন ব্যায়াম নিয়ে আপনার? ব্যায়াম নিয়ে তো অনেক কথা বলা যায়। ব্যায়াম, মানুষ যেটা করে ব্যায়াম মানে জিম, ব্যায়াম মানে জিম না। আমি এক আত্মীয়কে দেখলাম ঢাকায় এসে, কি বডিটা অদ্ভুত উইয়ার্ড মনে হচ্ছে, কিসে ব্যায়াম করার বডি ছাড়া দেওয়ার পরে বডি তো আমি আর হাঁটতে পারি না, বডি স্বাভাবিক চলাফেরা। আপনার হচ্ছে যে স্পোর্টস নাম্বার 1, ইয়োগা নাম্বার 2, তারপরে আপনি জিম চুজ করবেন। যে জিম করলেও 3 দিন জিম করলে আপনাকে রানিং, স্পোর্টস অথবা ইয়োগা করা উচিত। জি, আমার আরো বেশ কিছু প্রশ্ন ছিল, কিন্তু সময় স্বল্পতার কারণে আসলে করা গেল না। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের আজকে সময় দেওয়ার জন্য। হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার নিবেদিত স্বাস্থ্য কথা, এই ছিল আমাদের আজকের আয়োজন। সঙ্গী থাকুন।